গোপাল, যাচ্ছে গোপাল। সুপ্রভাত সবাইকে। তা বলো, সকলে এই 4 দিনের ছুটি কেমন কাটালে? আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ। বাবা বাবা বাবা, তা খুব খরচ করে ফেলেছো বুঝি? আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ। তোমার তো অগুন্তি মোহর, সেক্ষেত্রে গুনতে তো হবেই। আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম মহারাজ। হ্যাঁ, ছুটিতে একটু না ঘুরতে গেলে হয়? আমি বাড়িতেই ছিলাম, খেয়েছিও কম, যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন। হ্যাঁ, বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো। যাই হোক, তাহলে দেখছি এই 4 দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছো। হ্যাঁ, না মহারাজ, আমরা এই 4 দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই। মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে, বৈদ্য এই ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করেই কাটিয়েছে। সভাকবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে, আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে। তাহলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে। মহারাজ, অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ। আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে, যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয়, কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ। আমিও এই কদিনের ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ। আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো। আমিও যাতে বেশি না খেয়ে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি, সেই জন্যই কম কম খাচ্ছিলাম। এরকমের কারণটা কি বুঝতে পারছি না তো। তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও, তাহলে আগে মহারাজ, অপরাধ নেবেন না। আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি, তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। মহারাজ, আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয়। বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো? বেতন বাড়ান মহারাজ, বেতন বাড়ান। অসম্ভব, অসম্ভব। এই তো বিগত 4 মাস আগেই বেতন বাড়িয়েছি। তোমরা সবার কাজের পাশাপাশি উপরি আয়ের ব্যবস্থা করো। উপরি আয়? মহারাজ, মাথা ঠান্ডা করুন। একটু ভাবুন মহারাজ, একটু ভাবুন। আমি তোমাদের কথা অনেক ভেবেছি, এবার তোমরাও আমার কথা একটু ভাবো। আমি বেতন বাড়াতে পারছি না, আর আজকের মতো এখানেই সভা শেষ করছি। তোমরা সবাই এসো। বেতন বাড়ানোর কথা বলতেই সবার কাজ শেষ করে দিলেন, এ আবার কেমন ব্যবহার? কি মহারাজ, আপনি এখন এই অসময়ে? হ্যাঁ, চলে এলাম আর কি। সবাই একটু গন্ডগোল হয়েছে। তারা বেতন বাড়াতে বলছে রানী, যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যে আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না। আপনি কি বলেছেন শুনি? আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব। আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে। সে কথা শুনে সবাই কি বললেন? সবাই আকাশ থেকে পড়লো। একটা কাজ করুন না মহারাজ, আপনার পশ্চিম দিকের যে মাঠটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না। তোমার কথাটা মাথায় থাকলো, তবে 2 দিন বাদে বলবো। আগে দেখি ওরা কে কি করে। বেশ। গিন্নি, ও গিন্নি। বলো। এ কি গো গিন্নি, তুমি শুয়ে আছো? শরীর খুব খারাপ নাকি? দেখি দেখি। হেমা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কিছু খাওনি নাকি? আমি উঠতে পারছি না। আজকে রান্নাটা যে কি করে করব বুঝতে পারছি না গো। রান্না নিয়ে কিছু ভেবো না, আমি করে নিচ্ছি। তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো দেখি। না, সে কি করে হয়? তোমার এসব রাধা বাড়া অভ্যেস নেই। আরে তোমারও কি জন্ম থেকেই স্বামীর সাথে ঘর করার অভ্যেস ছিল? হ্যাঁ, সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে। আমার কথা আলাদা, আমি মেয়ে মানুষ। বারে বা, বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তাও আবার কদিনের জন্য হবে না? এইসব একদম বাজে কথা গিন্নি। তাও আমার খারাপ লাগবে। তুমি এখন থামো তো গিন্নি। শোনো, আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাট হয়ে খাটের উপর বসে খাবে, বিশ্রাম দেবে। তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো। সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছো। কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ? দেখো, আমি তোমাদেরকে যা বলার বলেই দিয়েছি। এই যাবৎকাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম, এখনো আমি পাশে থাকবো। তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধের। আমি তো শুধু চিকিৎসাই পারি, এর বাইরে তো কিছুই পারি না। তাই তাই কিভাবে যে উপরি আয় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না। মহারাজ যদি একটু উপায় বলে দেন। সেই আমাকেই উপায় বলতে হবে? আচ্ছা, দেখছি। মহারাজ বলছি কি। সুপ্রভাত রানীমা। সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছেন। ভালো নেই, খুব সমস্যায় আছি রানীমা। তা আজকে গোপাল আসেনি কেন? তাই তো, তালে গড়ে খেয়ালই নেই। আগে মহারাজ, আমি এসেছি। এ কি গোপাল,
এত দেরি হলো যে? তোমার শরীর ঠিক আছে তো? তা আমার শরীর তো ঠিক আছে, কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই, তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল। এই রে ও গোপাল, কটা শাড়ি আর চুড়ি এনে দেবো নাকি? গোপাল, তাহলে সুগৃহিণী দক্ষ রাঁধুনি হয়ে গেলে নাকি? হ্যাঁ, দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন? সকলে চুপ করুন, বরং আপনারা গোপালকে দেখে শিখুন। সে স্ত্রীর শরীর খারাপে নিজে এগিয়ে এসেছে, স্ত্রীর কষ্টটা বুঝেছে। ঠিকই তো, না কষ্ট বুঝলে হয়। এই বৈদ্যমশাই, আপনি আজই গোপালের বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে দেখে আসবেন। গোপাল, সত্যি তোমার তুলনা হয় না। থাক, অমন মেয়ে মানুষের কাজ করে আমার সুখ্যাতি পাওয়ার দরকার নেই। কি ব্যাপার রানী, এমন উদাস ভাবে বারান্দায় দাঁড়িয়ে? ভাবছি গোপাল গিন্নির কত ভাগ্য ভালো। কেন? এই যে সে এমন এক স্বামী পেয়েছে যে তার সব দুঃখ কষ্ট বোঝে। ও, আর তোমার স্বামী বুঝি সেটা বোঝে না? না, কিছু কিছু সময় বোঝে, আবার কিছু কিছু সময় বোঝে না। আচ্ছা, বুঝেছি। তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে, তাই তো? আপনি রাঁধতে পারবেন? কি জানি, তবে চেষ্টা করে দেখতে পারি। আমার মনে হয় আপনি আর আপনার সভাসদেরা, মানে গোপাল বাদে কেউ রাঁধতে পারবেন না। এত বড় অপবাদ দিও না রানী। গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে। বলছেন? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাজ? কি কাজ? আপনাকে ওই দিন বলছিলাম না, আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন। হ্যাঁ, তার সাথে এর কি সম্পর্ক? শুনুন, আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেলবেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন। তাতে কি লাভ হবে? তাতে এনাদের উপরি আয়ও হবে। সবার কাজ শেষ করে তারা অনায়াসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন। হ্যাঁ, দারুণ বলেছে তো। আচ্ছা, এই খাবারগুলো কি সভাসদেরই বানাতে হবে? এমন কোনো কথা আছে কি? মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে, তাই জিজ্ঞাসা করছি। সেই খাবারগুলো সভাসদেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতেই পারেন। তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে 2 থলি করে মোহর দেওয়া হবে। রানী, তোমার প্রস্তাবটাকে আরেকটু পরিবর্তন করে দিই। সভাসদের এমন বলি, বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকে বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই। তাই আমার ইচ্ছে, আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পসরা নিয়ে খাবারের দোকান দিক। তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ 2 থলি করে মোহর পাবে, এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ 5000টা মোহর পুরস্কার পাবে। অতীব উত্তম। শুধু শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন। তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত। আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ। ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমায় কি পুরস্কার দেবে বলো তো রানী? তা আমি কি জানি। হ্যাঁ, তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য মহারাজ? আমি তোমাদের সকলের উপরি আয়ের জন্য একটা পদ ভেবেছি। বাহ বাহ, বাহ বাহ। বাহ! কি উপায় আপনি ভেবেছেন মহারাজ? আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই। সে অতীব ভালো, কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে। তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ? নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী। নিজের দোকান মানে? আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ? একদম ঠিক। আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক। দোকান দিলে উপরে আয় হবে বটে, কিন্তু দাঁড়াও, আমার ঘোষণা এখনো শেষ হয়নি। আমি ঠিক করেছি আমার সভাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে 2 থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে। আহা, দাঁড়াও, এখনো তো কথা শেষ হয়নি। আর যে সভাসদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ 5000 মোহর পাবে। তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে 5000 মোহর পুরস্কার, আর নিজের হাতে খাবার বানাতে পারলে 2 থলি মোহর পুরস্কার। আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে উপরি আয়ের জন্য দোকান দেওয়া যাবে, তাই তো মহারাজ? একদম। এই মেলা প্রায় মাসখানেক চলবে। তাহলে তোমরা কি ভাবছো? মানে আমার প্রস্তাবে কি রাজি হবে? আমি রাজি মহারাজ। আমি দোকান দিতে রাজি, যদি হেরেও যাই বাজি। আমিও রাজি।
আমিও দোকান দেব। মহারাজ, দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না? মন্ত্রী মানে মহারাজ, আমিও সবার মতো দোকান দেবো তাহলে। বেশ, তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও। দিন 7 পরেই শুরু হবে ভোজন মেলা। ও হ্যাঁ, মনে আছে তো সবার, কালকে আমাদের ছুটির দিন, রাজসভা বন্ধ। হ্যাঁ মহারাজ। গিন্নি, ও গিন্নি, আরে ও গিন্নি, শোনো না। হ্যাঁ, তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি, অমৃতি, গজা এসব বানাতে পারবো না? হ্যাঁ, খুব খুব ভালো করে পারবে। তা আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি? আরে বাবা, জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকটকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাঁচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায়। আর এই প্যাঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না। ঠিক বলেছো, তোমারও যা প্যাঁচালো মন, সেই মনের প্যাঁচের মতো আমায়ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শেখাবে, আহা আহা, তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই। যাকে যাক, এই চলো শুরু করে, চলো চলো। বলি, ও গোপাল, আমার দ্বারা এসব হবে না। আমি আগে কখনো রান্না করিনি। হবে না মানে? সব হবে। তুমি নিজে না একজন বিজ্ঞানী, তুমি এরকম করলে হবে? চেষ্টা করলে সব হয় বন্ধু। আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে, তারপর আলুর দম। গিন্নি থেকে সব জেনে এসেছি। এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ। মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু। ইস, এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত। আগে লুচি আলুর দমটা শেখো, তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো। এমন না, মানে কোনো ইয়ে টিয়ে নয়, চুপচাপ কাজে নামো। তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই। কি হে বন্ধু, কি খবর? বিজ্ঞানী কি রান্না করেছে জব্বর? শিখিয়ে তো এলাম তাকে, একদম ফল পাওয়া যাবে ভোজন মেলায় হাতে নাতে। আহা, কি দারুণ ছন্দ! দেখো তো কেমন বেরোচ্ছে ঘুগনির গন্ধ। কি দারুণ গন্ধ। তা সবা কবি, তুমি কি রাঁধতে পারো? হ্যাঁ, আমি রাঁধতে পারি, তাতে নেই কোনো সংশয়। সেই জন্যেই মেলায় বিকাবো ঘুগনি ও মুড়ি মহাশয়। সাবাস বন্ধু, সাবাস। তা তুমি কি বেচবে গোপাল? ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল? না বন্ধু, কিছু ঠিক করিনি এখনো, দেখি কি বিক্রি করি। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে ফেলো, কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো। গোপাল, ভেবেছি চপের দোকান দেব, কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে। আপনার এই দুই হাতে নিজে এত পাচন গুলেছেন, আর এখন বেসন গুলতে গিয়ে নাকানি চোখানি খেলে হবে? আমার ভয় করছে গোপাল। দেখি তো, আমার সামনে আপনি গুলতে বসুন, কেমন ভয় লাগে আপনার দেখি। গোপাল, তুমি পারো বটে। একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে। বৈদ্যমশাই, আমরা একই রাজ্যের লোক, তাই বিপদে ডাক শুনেও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে? হ্যাঁ গো, এলে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবার বাড়ি একবার করে ঢু দিয়ে এলাম, বুঝলে গিন্নি। দেখলাম মোটামুটি সবাই একদম জোর কদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে। তা তুমি কি বানাবে কিছু ঠিক করলে? এমনিতে বাড়ির রান্না তো বেশ ভালোই করছো। সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি। সবাই মোটামুটি সেই গতে ধরা রান্নাই করছে। না, আমায় একটু অন্যরকম কিছু ভাবতে হবে। দাদু, ও দিদা, এক ঘটি জল দাও না। ঝাল কি ঝাল! আর খাবো না, নাক মুলছি, কান মুলছি, আর খাবো না। উফ, বাপরে বাপ! দাঁড়া দি, কিন্তু কি খেয়েছিস বলতো? ফুচকা। আমার বাবা শহরে গিয়েছিল, তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝাল ঝাল ফুচকা। জানো তো দাদু, এখানকার কেউই ফুচকার তেমন নাম শোনেনি। গিন্নি, ও গিন্নি, ফুচকার দোকান দিলে কেমন হয়? খুবই ভালো হয়। সেইবারে খুকির বাড়িতে গিয়ে খেলাম, শহর থেকে জামাই এনেছিল, অসাধারণ। কিন্তু তুমি কিভাবে বানাই শিখবে কি করে? এখনো হাতে 4-5 দিন সময় আছে গিন্নি, শহরে গিয়ে শিখে আসবো কালকে, তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করবো। আহা, শুধু খাবারের মেলায় কেন, গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে। এখানকার কেউ জানেই না ওই ফুচকার নাম। ভালো লাগলে না, এই প্রচুর প্রচুর বিক্রি হবে। তা ঠিক, আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে। আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব। তারপর তুমি আর ন্যাপলা পুঁটি গুলটে দোকান সামলাবে। দাদু, তুমি চিন্তা করো না, আমরা সব সামলে নেবো। দারুণ দারুণ জিনিস খাওয়ালে গোপাল, অপূর্ব স্বাদ। পুরটা খাসাও মেখেছো গোপাল। শুভেচ্ছা বন্ধু, একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য। আরে ধুর,
কি যে বলো, তা বিক্রি কেমন হচ্ছে? আমার দোকানেও মন্দ নয়। আমার দোকানেও তোমার কল্যাণে বেশ ভালোই বিক্রি হচ্ছে। বাহ, শুনে ভালো লাগলো। হ্যাঁ গো, আর দেরি করো না ফুচকার ঠেলাটা নিয়ে গুলটিকে সঙ্গে করে নিয়ে রওনা দাও। আমরা দোকান সামলে নিচ্ছি। হ্যাঁ ঠিক বলেছো গিন্নি। এই গুলটে, চল চল চল। ফুচকা ফুচকা নেবে গো, ফুচকা ভোজন মেলায় গোপালের বিখ্যাত ফুচকা। এক মোহরে 7টা, খেয়ে যাও এক মোহরে 7টা। ফুচকা নেবে গো। ফুচকাটা আবার কি? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি ফুচকা কি। তাও আবার খাবারের মেলায় গোপালের বিখ্যাত ফুচকা। চল চল চল, খেয়ে দেখবি চল, বাকি দুটো রাখ। এই তো ভালো খেতে আরো দিন আমায় ফুচকা দিন। দাদু, মন বলছে এই এক ঠেলা গাড়ি ফুচকা না নিমেষেই শেষ হয়ে যাবে। দেখে নিও দাদু, তুমি হবে সেরা বিক্রেতা। দূর পাগলা, সেরা বিক্রেতা না, সর্বোচ্চ বিক্রেতা। দুটো একসাথে বললেও কিন্তু মন্দ লাগবে না। গোনো খাজাঞ্চি গোনো, কার কত আয় হলো দেখি। মন্ত্রীরটা হলো 1 2 3, এই সর্বমোট 300 মোহর। তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন। বেশ বেশ, পরের জন। পরের জন হলেন বিজ্ঞানী বাবু, তার মোহর 1 2 3, সর্বমোট 900 মোহর। ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন। এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে, এ কি কপাল। হ্যাঁ, এরপর সভাকবি, ওনার মোহরের সংখ্যা হলো 1 2 3, সব মিলিয়ে 850 মহারাজ। ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন। বাহ বাহ বাহ, চমৎকার। তারপর এরপর বৈদ্যমশাই, ওনার মোহর হলো 1 2 3, 600 মোহর মহারাজ। ইনিও নিজেই চপ বানিয়েছেন। এরপর গোপাল, মোহর হলো 1 2 3, 7,000 মোহর মহারাজ। ওরে বাবা! সাবাস গোপাল, সাবাস, তুমি বিজেতা। এই ফলাফল মানি না, কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয়, সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে। মন্ত্রী মশাই, মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে। উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না। তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্য মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি। সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করিনি। আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না, কারণ গোপাল একদম অকাট্য যুক্তি দিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ গোপাল, তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছো যে কিভাবে সততার সাথে পরিশ্রম করে নিজের আয় বাড়ানো যায়, কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায়। সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা। নাও আনো এবার পুরস্কারটা, তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা, তাই ধন্য হয়েছি মোরা। গোপাল আমাদের সেরা, তাই ধন্য হয়েছি মোরা।